নমস্কার সবাইকে, বজুতুল মন। কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে অর্পিতা পোদ্দার। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা আছি এখন পর্তুগালে একটা অজানা দ্বীপ যার নাম হচ্ছে আলগ্রাভ। আলগ্রাভে কিন্তু অনেকগুলো বিচ রয়েছে। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক করো। এর আগে আমরা কিভাবে এসেছি আলগ্রাভে কি আছে, সেখানে জিনিসপত্রের দাম কীরকম, সমস্ত কিছু বলেছি। তো আজকে আমরা আমাদের হোটেলের সবথেকে কাছে যে বিচটা রয়েছে, যেটা অভূতপূর্ব সুন্দর, আর বিচটা কিন্তু অন্যান্য ইউরোপের বিচের থেকে অনেকটা আলাদা। কেন আলাদা সেটা আমি এক্ষুনি বলছি। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো যে কতগুলো আমরা জিনিস কেনাকাটি করেছি। সেই জিনিস কেনাকাটি করে আমরা ঘরের ভেতরে রেখে দিয়ে এসে তো ভাবলাম যে চলো এবার একটু বিচে গিয়ে স্নান করা যাক। তবে ইউরোপের অনেক বিচেই আমি ঘুরেছি, কিন্তু এই বিচটা অন্যান্য সবার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই যেমন এই সিঁড়ি দিয়ে নামছি, মানে আমরা কিন্তু হোটেলটা অনেকটা ওপরে, ধরো পাহাড়ের ওপরে বলতে পারো, আর এই যে সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে বিচে যেতে হয়, মানে পাহাড় সমুদ্র একই জায়গায় বলতে পারো। আর দেখো বিচটার সামনেই হচ্ছে কিছু কিছু কেভ ছিল। বলা হয় নাকি অনেক অনেক বছর আগে এই বিচটার এখানে কোনো অস্তিত্বই ছিল না। কালের বিবর্তনে বারবার ভাঙাচোরা খেলা খেলে প্রকৃতি কিন্তু এই বীজটা সৃষ্টি করেছে। আর মাঝে মাঝেই নাকি সমুদ্রের জল অনেকটা উঁচুতে উঠে যায়, তখন নাকি পাশাপাশি যে হোটেলগুলো আছে ওইগুলো নাকি সরে যেতে হয় বা বন্ধ করে দিতে হয়। আমি তো শুনে অবাক, এত বড় উঁচু জায়গায়ও জল ওঠে। তো যাই হোক, হয়তো ওঠে, তার জন্যই ওরা হয়তো এই ব্যবস্থা নিয়ে থাকে। তো আস্তে আস্তে নামি, চলো বাবা, অনেকগুলো সিঁড়ি, পা ব্যথা করছে। এত সুন্দর কেভের চারিদিকটা হচ্ছে কেভ, আর মাঝখানে হচ্ছে এই সমুদ্রটা। তো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য প্রথমবার, যে এত সুন্দর কেভের মধ্যে সমুদ্র আর এত সুন্দর নীল জল। তো এখন তো মানে জলের এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবো, যে জলটা কেমন ঠান্ডা না গরম। আর এখানে যে দোকানগুলো দেখলাম, দোকানগুলো দেখে তো মন ভরে গেল। চলো দেখো, জলটাও কি দারুণ। কেভগুলো দেখতে পাচ্ছ, দেখো কেভগুলো দারুণ কেভ। এই যে সমুদ্রটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এই সমুদ্রটা হচ্ছে আটলান্টিক। নর্মালি কিন্তু আটলান্টিকের জল বেশ ঠান্ডা হয়। এখন পা লাগিয়ে দেখবো যে কতটা ঠান্ডা, আর এটা কি গরমে স্নান করার মতো কিনা। কথা না বাড়িয়ে জলে পা দিলাম, কিন্তু পাটা দেওয়ার পরেই মনে হলো জল তো কনকনে ঠান্ডা, এই জলে বাবা আমি স্নান একদম করতে পারবো না। কিন্তু আমার বরকে আর কথা শোনে, ও তো নেমে গেছে জলে, বলে সমুদ্রে এসেছি এত দূর এত টাকা খরচা করে জলে নামবো না, তাকে হয়। আমি যে বাবা তুমি নামো, আমার এমনিতেই হচ্ছে জলে ভয়, তার মধ্যে আরও ঠান্ডা জল, আমার নামার কোনো ইচ্ছে নেই। যদিও বেশ গরম ছিল, কিন্তু রোদটা না সেদিনকে একটু কম ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওরা নামুক, আর আমি না হয় একটু এখানে বসে বসে রোদটাও এনজয় করি। রোদ নেই, কিন্তু বেশ গরম ছিল, আমার গলাটা শুকিয়েও গেছিল। তাই ভাবলাম যে কাছের একটা দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্ক কেনা যাক। তো চলো কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে গল্প করা যাক। নামবো না করে আর নিজেকে সামলে রাখতে পারিনি। ভাবলাম এত দূরে এসছি, একটুখানি সমুদ্র জলটায় নেমেই দেখা যাক। বেশি দূর না হয় যাবো না, কিন্তু যা বড় বড় ঢেউ আসছে বাবারে বাবা, না থাক, এবার আর হলো না সমুদ্রে স্নান করা। আমি পাড়ের মানুষ, পাড়েই বাবা ফিরে যাই। তবে আটলান্টিক মহাসাগরের জল হলেও কাছে গিয়ে বুঝলাম জলটা কিন্তু বেশ ঘোলা, একদম পরিষ্কার নয়। অন্যান্য অনেক জায়গায় যেখানে ঘুরেছি, যেমন স্পেন, ইটালি, তারপরে গ্রিস, জল ভীষণ পরিষ্কার ছিল, কাচের মতো পরিষ্কার, কিন্তু এই জলটা এত পরিষ্কার নয়। হয়তো রোদ উঠলে পরে পরিষ্কার হতে পারে, কিন্তু জলটা সামনে থেকে দেখে ভীষণ সুন্দর লাগছিল, আইস উইদিং লাগছিল। আর আমার কর্তামশাইকে তোমরা দেখতে পেরেছো? দাঁড়াও তোমাদের দেখাই, ক্যামেরাটাকে জুম করে নিই, তবে দেখাচ্ছে যে অল্প কিছু টাইমের মধ্যে কত দূরে ওরা চলে গেছে। আর আমাকে বলছে ওখান থেকে, এসো এসো, তুমি অত দূরে কী করছো? ওই যে মিন্টু আঙ্কেল আর আমার বর সেই দূরে গিয়ে স্নান করছে, দেখো। যাক, ওরা এনজয় করুক।
সমুদ্রে স্নান টান করে বাড়িতে এসে মাংস রুটি খাওয়া হচ্ছে, আর কিছুটা ভাতও নেওয়া হয়েছিল। মটন কেনা হয়েছিল, সেই মটনটাই রান্না করা হয়েছে। তো সমুদ্রে স্নান করে সবার খিদা পেয়ে গিয়েছিলো, আমরা খেয়ে ঠেয়ে নিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম দেখি সন্ধ্যার সময় কীরকম এখানে লাগে দেখতে। সকালে তো বেরিয়েছি, তো সন্ধ্যার সময় দেখে আমি তো অবাক, পুরো একদম ট্যুরিস্টিক ভাইব যেরকম সকালবেলা দিচ্ছিলো তার থেকেও বেশি মানে সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগছিলো। এত দোকান, এত বার, এত রেস্টুরেন্ট, মানে ভীষণই আনন্দ লাগছিলো। সবাই বেরিয়েছে আর খুব গরম ছিল, দেখতেই পাচ্ছ আমাদের পোশাক আশাক একদম গরমের জামা কাপড় পরা। তবে সকালবেলা যে দোকানগুলো বসেছিল সেই দোকানগুলো কিন্তু বসেনি। ওই দোকানগুলো আমার সকালবেলায় বসে, আর এই দোকানগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান। তো ভাবলাম চলো একটুখানি ঘুরে দেখা যাক যে কিছু সুভেনিয়ার জিনিস পাওয়া যায় কিনা, বা সুভেনিয়ার জিনিস এখানে কেমন কোয়ালিটি বা কীরকম দাম। তো দেখে আমার মনে হলো যে সকালে যে জিনিসগুলো কিনছি ঠিক সেই জিনিসই কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে, কিন্তু দাম প্রায় 3 ডবল। আর এই যে হাতের কাজে যে ব্যাগগুলো এত সুন্দর, পুরো পুরী দীঘার কথা মনে পড়ে যাচ্ছিলো। এই যে ছোটো 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 সুভিনিয়ার, এই ম্যাগনেটস, কত যে ম্যাগনেটস কিনেছি, কিন্তু ফ্রিজে রাখার কথা ভুলেই যাই। 2-1টা তো ম্যাগনেট রেখেছিলাম, মাঝে মাঝে ভেঙেও যায়, তারপর থেকে ভয়ে আর রাখি না। মনে হয় কি যদি আবার ভেঙে যায়, জিনিসটা তো স্মৃতি হিসাবে নিয়ে এসে তার থেকে বাবা থাকুক। আর এটা হচ্ছে আইসক্রিম পার্লার ছিল। ভেবেছিলাম আইসক্রিম খাবো, তারপর ভাবলাম না, আগে একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে না হয় ক্যালোরি নেওয়া যাবে, আগে ক্যালোরিটা তো খরচা হোক। আচ্ছা চলো তোমাদের দেখিয়ে নিই কী কী ফ্লেভার আছে। এখানে প্রচুর ফ্লেভারের আইসক্রিম ছিল। তো চকলেট, ম্যাঙ্গো, ব্যানানা, স্ট্রবেরি, বিভিন্ন ফ্লেভারের ছিল। এক স্কুপ করেও নেওয়া যায়, আর প্রাইস মানে ইউরোপের অনুযায়ী যথেষ্ট রিজনেবল ছিল। তো ভাবলাম কি এখন খাবো না পরে খাবো, কি করব বুঝতে পারছিলাম না। তো এখানে রেস্টুরেন্টও ছিল, যদিও আমাদের রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল না, বাট আইসক্রিম আমরা খাবো, কিন্তু আগে ভাবছি ঘুরে নিই। ঘুরতে ঘুরতে আরও বেশ কয়েকটা সুভেনিয়ার শপ দেখলাম, জামা কাপড়ের দোকানও দেখলাম। তবে জামা কাপড়ের গুলো দাম কিন্তু খুব একটা কম নয়, সেই 20 ইউরো 30 ইউরো এরকম করে পড়ছে। তো নিয়ে দেখলাম খুব একটা বেশি লাভ হয় না। আর ইউরোপের সবকটা দেশেই কম বেশি সমান পাওয়া যায়। যে বড় বড় হ্যাটগুলো, এই হ্যাটগুলো আমি প্রত্যেক বছরই একটা করে কিনি, আর প্রত্যেকবার কীভাবে যে হারায় ভগবানই জানে। এই যে সমুদ্রের পাড়ে খেলার জন্য বিভিন্ন জিনিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ওই যে বেলুনগুলো রয়েছে যাতে সুইমিং পুলে করা যায়। না, অনেক হেঁটেছি, এবার আইসক্রিম কিনে চলো বাড়িতে যাওয়া যাক। আবার কালকে সকালে উঠতে হবে। কালকে আমরা যাব হচ্ছে বেনাগিল কেভ দেখতে। তো বেনাগিল কেভ এখানে কিন্তু অনেক বিখ্যাত একটা জায়গা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা আসে। তো আমরা হোটেলকেই জিজ্ঞাসা করেছিলাম যে এখান থেকে কোনো ট্যুর করানো হয় কিনা বেনাগিল কেভ পর্যন্ত। তো ওরা বলেছিল যে হ্যাঁ, হোটেল থেকেই করানো হয়, তোমরা হোটেল থেকে চাইলে যেতে পারো, আর আদারওয়াইজ তোমাদের ফেরির কাছাকাছি গিয়ে শুনতে হবে যে কোন ফেরিতে আজকে সার্ভিস দিচ্ছে বা কোন ফেরিতে দিচ্ছে না। আমরা ভাবলাম হোটেল থেকে করাটাই বেস্ট অপশান হবে। তো আমরা ওয়েদার নিয়ে শিওর ছিলাম না, তারপর ভাবলাম যে না, আজকেই ঘুরে নিই, না হলে আবার পরের দিন যদি না ঘুরতে পারি, পরের দিন যদি ওয়েদার খারাপ থাকে। তো যেই কথা সেই কাজ, তো হোটেলের সঙ্গে কথা বলে আমরা ফিক্স করে নিলাম যে আমরা এরকম 3 জন ঘুরতে চাই, আর টাকা কত টাকা নেবে। ওরা বলেছিল যে ডলফিনও দেখাবে, কিন্তু ডলফিনটা ওরা শিওর না। ডলফিন পয়েন্টে নিয়ে যাবে, কিন্তু ডলফিনটা দেখতেও পারো, নাও দেখতে পারো। ওয়েদার ভালো থাকলে বা ভাগ্য ভালো থাকলে তোমরা দেখতে পারো, আর যদি ওয়েদার ভালো না থাকে, ভাগ্য ভালো না থাকে, তোমরা নাও দেখতে পারো। তো ভাবলাম ঠিক আছে, ওইটা কেটেই নিই একবারে। তো কথাবার্তা বলে খাবার ঠাবার রেডি ফেডি করে মোটামুটি আমরা রেডি হয়ে নিচ্ছি। দেখেছো, সেই চিকেন কিন্তু মাস্ট। চিকেন এই যে এখানে গ্রিল মেশিনে দিয়ে দিয়েছি চিকেন, কিছুটা চিকেন তো ভাজাও হচ্ছে। ভাবছি কিছুটা প্যাকিং করে নিয়ে যাব, সমুদ্র দেখতে দেখতে খাবো। ওটার কিন্তু মজাটাই আলাদা, তাই না? এই যে ছোটো ছোটো প্যাকিং করে নিয়েছি। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা কোনো টিফিনের বন্দোবস্ত করছে কিনা। ওরা ড্রিঙ্কস দেবে, বাট টিফিন দেবে না।
রেডি ঠেডি হয়ে আমাদের গাড়িও চলে আসলো। তো গাড়ি করে আমাদের পৌঁছাতে হবে হচ্ছে ফেরিঘাট। তো ওখানে ফেরি থেকে হচ্ছে আমরা একটা শিপে করে যাব বেনাগিল কেভ দেখতে। তো চলে এসেছি যেখান থেকে আমাদের শিপ ছাড়বে। অলরেডি আমাদের টিকিট কিন্তু পারচেস করা হয়ে গেছে, আমাদের কিউআর কোডগুলো দিয়ে দিয়েছে। তবে টাইমের বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি, যদি আবার শিপের টাইম চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আবার নেক্সট দিন যেতে হবে, মানে শিপটা যদি আমরা মিস করে ফেলি। সবই ভালো লাগছে কিন্তু ওয়েদারটা একটু খারাপ, মানে এমনি গরম আছে কিন্তু রোদটা কেন ওঠে না, আর রোদ না উঠলে ভালো ছবিই আসে না। তো আমার একটা মনটা তার জন্য খারাপ ছিল, ধুর এত সেজে গুজে আসলাম, এত সুন্দর জায়গা যাচ্ছি, রোদই উঠছে না। ওই চলো সামনে গিয়ে দেখা যাক যে আমাদের শিপটা এসছে কিনা, আর কোন জায়গা থেকেই বা বোর্ডিং করতে হবে শিপের জন্য। আসলে শিপ বলা ভুল, এটা একটা লঞ্চ। আর লঞ্চ করে কিছু মানুষকে ঘুরতে নিয়ে যাবে 2-3 ঘন্টার জন্য বেনাগিল কেভ দেখার জন্য। এই যে আমাদের টিকিট দিয়ে দিয়েছে, চলো এবার লঞ্চে যাওয়া যাক। আমি তো খুবই এক্সাইটেড। এই যে এই জায়গাটা দেখে না আমার উল্টোডাঙার যে এই ব্রিজটা আছে ওটার কথা মনে পড়ে গেছে, যে ছোটোবেলা যখন ওই গঙ্গাঘাট পের হতাম, তো তখন এরম টাইপের একটা কাঠের ব্রিজ দিয়ে যেতে লাগতো, তো এটা দেখে আমার মনে পড়ে গেছে। আর এই তো এই যে আমরা এখন লঞ্চে উঠেছি, ভেতরেও বসা যাবে উপরেও বসা যাবে। আমরা ভাবলাম যে না, ভেতরে বসে লাভ নেই, উপরেই বসি, তাহলে সমস্ত দৃশ্য দেখতে পারবো। তো আস্তে আস্তে লঞ্চটা রওনা হলো বেনাগিল কেভের উদ্দেশ্যে। এই যে জার্নিটা খুবই সুন্দর ছিল, কারণ একদম আলগ্রাভ শহরটাকে আমরা ছেড়ে যাচ্ছি হচ্ছে মাঝ সমুদ্রে। এই বেনাগিল কেভটা কিন্তু প্রকৃতির নিজস্ব সৃষ্টি সবথেকে বড় কেভ, যেটা নাকি সমুদ্রের ওপর অবস্থিত। দেখতে পাচ্ছ একটা গোল চাকতির মতো ঠিক মাঝখানে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর জীবাশ্ম দেখতে পাওয়া যায়, যেগুলো নাকি নিজের থেকেই সৃষ্টি হয়েছে। আর সব থেকে মজার জিনিস যেটা আমার লেগেছে, এই ভূখণ্ডটা নাকি আগে আফ্রিকার সঙ্গে ছিল। ভাবা যায় আফ্রিকা কোথায় আর ইউরোপ কোথায়, সেটা নাকি একসঙ্গে ছিল। কিন্তু যুগের বিবর্তনে হাজার হাজার যুগ বছর ধরে একটু একটু করে সরতে সরতে দুটো কিন্তু দুটো আলাদা ভূখণ্ডে পরিণত হয়েছে। তো এখানে যারা ছিল বিদেশিরা, তারা কিন্তু সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমিও করে নিলাম। আর এখানে ট্যুর গাইডরাও ছিল, তারা খুব ফ্রেন্ডলি ছিল। তারা বলছিল যে এক একটা কেভের নাম এক এক রকম, কোনোটা লাভার্স কেভ, কোনোটা এলিফ্যান্টা কেভ, কোনোটা ক্যাঙ্গারু কেভ, এরকম অনেক কিছু কেভের নাম রয়েছে। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভয়ও লাগছিলো, কারণ সামনের দিকটা না ভীষণ দুল ছিল, আর এত ঠান্ডা হাওয়া যে কি বলবো। তো আমাদের কিন্তু লঞ্চ থেকে একটা করে ড্রিঙ্কস প্রোভাইড করা হয়েছিল। বাট সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে চিকেন পকোড়াগুলো এনেছি সেটা আমরা মানে খুলে খেতেই ভুলে গেছি। আর খাবোই বা কী করে, এত মানুষ এসছে কেউ খাচ্ছে না, আমরা কি তখন খাবো? আর খাবো না এই প্রকৃতির সৌন্দর্য দেখব? এত সুন্দর কেভ চারিদিকে, মাঝখানে হচ্ছে জল আর এই পাশে হচ্ছে শহর, এরকম তো চাক্ষুষ দেখা যায় না। আমরা যেরকম এখানে লঞ্চে করে এসেছি, তোমরা চাইলে লঞ্চেও আসতে পারো, আবার নিজস্ব বোট ভাড়া করেও আসতে পারো, আবার ছোটো ছোটো কায়াক বোটে করেও আসতে পারো। এক একটার এক্সপিরিয়েন্স কিন্তু এক এক রকম। আবার অনেকে না এখানে মাছ ধরতেও আসে, অনেকে এবার এখানে হচ্ছে চ্যালেঞ্জ করতে, মানে সুইমিংয়ের চ্যালেঞ্জও করতে আসে। তো এইগুলো খুব মজার বিষয়, যে যেটাকে প্রায়োরিটি দেয় সেইটা সেইভাবেই তারা করে। কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো রোদের দেখা মিলছিল। আর যখন সমুদ্র যাচ্ছিল নিচে কিন্তু প্রচুর মাছ ছিল, আমি দেখানোর চেষ্টা করছিলাম বাট দেখা যাচ্ছে না, প্রচুর মাছ ছিল। আমার তো দেখে খুব আনন্দ লাগছিল যে এত সুন্দর পরিবেশ। আর এই বেনাগিল কেভটা সম্পর্কে আমি আগে জানতামই না, যদি না পর্তুগালে আসতাম। ওই যেমনটা বলছিলাম যে একটা কেভ থেকে আরেকটা কেভে ওরা নিয়ে যাচ্ছিল, আর বিভিন্ন জায়গায় এই কেভগুলো রয়েছে। এই যে এখন এই লঞ্চটা আস্তে আস্তে কেভের যে গোল জায়গাটা আছে সেই জায়গাটার ভেতরে নিয়ে যাবে। কিন্তু সবাই ক্যামেরা নিয়ে এত হুড়মুড়ি হুড়মুড়ি করছিল, আমি ভাবলাম যাক, কেভের ছবি তো মোটামুটি তুলেছি, এবার আমার নিজের কয়েকটা ছবি তোলা যাক, ভিডিও করা যাক, কারণ এইগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে।
তারপর ডলফিন পয়েন্টও নিয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ডলফিন আর দেখা হয়নি। তো তাই জন্য আমরা এখন ব্যাক করছি আমাদের আলগ্রাভ যে বিচটায় সেখানে। কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ঢেউ ছিল আর খুব তাড়াতাড়ি স্পিডে বোটটা চলছিল। সবাই দেখেছো ক্যামেরা নিয়ে সব একদিকে ফটো তুলছে, ভিডিও তো করছে। তো আনন্দ লাগে এটা দেখলে পরে। এই যে আমার বরের এখন মনে পড়েছে যে যে খাবারগুলো এনেছে সেই খাবারগুলো তো খেলামই না। তো বললো যে যাওয়ার সময় না খেলাম, এবার আসার সময় নয় আমরা খেতে থাকি, না হলে তো জিনিসটা কষ্ট করে বানালাম সার্থকই হলো না। রোদ টোদ উঠেছে, চলো আমরা অল্প অল্প করে খাই। আমরা ভাবছিলাম মনে হয় যাত্রা শেষ, ও মা দেখি তা না, আর একটাও কেভ আছে। ওই কেভটা নাকি আরও গভীর। ওই কেভের নাকি মাঝখান দিয়ে একদম নৌকাটাকে পাস করবে। এই যে এত বড় হচ্ছে তোমার লঞ্চটা রয়েছে, এই কেভটার মধ্যে দিয়েই নাকি যাবে। বাবা, চলো তো দেখি। এখানে এসে কিন্তু জলটাকে মনে হচ্ছে বেশ নীল, একদম আটলান্টিক মহাসাগরের জলটা যেরকম হয় সেরকম। তবে ভেবেছিলাম লঞ্চটা হয়তো ক্রস করবে, এই যা ক্রস তো করলো না। বেশ সুন্দর অল্প অল্প করে গেল, পাহাড়ের কেভটার মাঝখানে ঢুকলো, আবার উল্টো পথে দেখি ব্যাক করছে। তো এটাই হয়তো ওদের ঘোরানোর ব্যাপার ছিল। তো আমি বেশ সুন্দর করে পোস্ট টোস্ট নিয়ে সেলফি দিলাম। না না, এখনও মিস্ট্রি শেষ হয়নি। এতবার বোট ট্রিপে উঠেছি, কখনো মনে হচ্ছে না যে এটা শেষ আছে। দেখো আর একটা কেভে আমরা চলে এসেছি, সেই কেভটা না পুরো গোল। দেখো মাঝখানে আবার একটা হোলও রয়েছে বা গর্ত রয়েছে, যেটাকে ওরা কি একটা বলছিল পর্তুগিজ ভাষায়, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তো এখানে কিন্তু প্রচুর জীবাশ্ম দেখতে পাওয়া যায়, আর এটার একটা শিলার নাম আছে যেটা নাকি নিজস্বভাবে তৈরি হয়েছে, আর শিলাটার দাম অনেক বেশি। তো তাই জন্য দেখো এখানে সবাই মিলে ছবি তুলছে। ব্যাস, এবার ট্যুর গাইডরা বললো সব কটা কেভ তোমাদের দেখানো হয়ে গেছে, এবার ব্যাক টু আলগ্রাভ। তো আমার ব্লগটাও আজকে এই পর্যন্ত। নেক্সট ব্লগে দেখাবো আলগ্রাভে আর কী কী রয়েছে, আর সাথে যাবো হচ্ছে লিসবনে।